হ্যালো পোলাপাইন, তোমরা সবাই কেমন আছো? এসএসসি 26 ব্যাচ, সামনে তোমাদের টেস্ট এক্সাম, আর মাত্র 1 মাস বাকি। এই 1 মাসের মধ্যে তুমি ফিজিক্সে কীভাবে ফুল মার্ক আনতে পারো সেটা নিয়ে আজকে আমরা একটা সাজেশন ভিডিও তৈরি করব। এই ভিডিওতে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেছে বেছে সিকিউগুলো কালেক্ট করছি, বোর্ডের কোশ্চেনগুলো কালেক্ট করছি। ওই কোশ্চেন থেকে কী কী টপিক আছে সেগুলো আমরা অ্যানালিসিস করব, আর দেখবা তোমাদের পরীক্ষার মধ্যে ওই টপিক থেকে কোশ্চেনগুলো ঘুরে ঘুরে আসতেছে। সো আমরা মাত্র কিছু কিছু বাছাই করা টপিক পড়ে কি পরীক্ষা অনেক ভালো একটা রেজাল্ট আনতে পারবো। সো কথা না বাড়াই, আমরা সামনের দিকে আগায় যাই। প্রথমে আমরা একটু টাইম শিডিউলটা দেখি, তোমাদের পড়ার টাইম কীভাবে ম্যানেজ করবা। প্রথমে দেখো, প্রথমেই আমরা 4টা সপ্তাহে ভাগ করছি। মনে করো তোমাদের পরীক্ষা নভেম্বরের প্রথম সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে, তা আমরা যদি 4টা সপ্তাহ ভাগ করি, তুমি বেশি পড়তে হবে না। বুঝো, তোমার প্রথম সপ্তাহে শুধু প্রথম 2টা অধ্যায় পড়বা। প্রথম 2টা অধ্যায় কোনগুলো পড়বা আমি একটু তোমাদের সিকিউগুলো দেখাই দিচ্ছি, কোনগুলো সিকিউ পড়বা ওগুলোই, কিন্তু এর বেশি তোমাকে পড়তে হবে না। আর বেসিক থেকে জানতে গেলে আমাদের ভিডিওতে বা ইউটিউব চ্যানেলে কমেন্টে যে কমেন্ট করো, তাহলে আমি ভিডিওগুলো তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে বেসিক থেকে পড়তে চাও আমাকে কমেন্টে জানায় দাও, ওই হিসেবে আমি কি তোমাদের ভিডিওগুলো বানিয়ে দেবো। তোমাদের কি প্রবলেম আছে ওগুলোই আমাকে কাইন্ডলি জানাই দেবা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো, প্রথম 2টা অধ্যায় পড়বা। প্রথম সপ্তাহে 7 দিনে তুমি 2টা অধ্যায় কমপ্লিট করতে পারবো না? আর আমি তো বললাম তোমাকে সাজেশন দেখাই দিচ্ছি। আচ্ছা, এই সাজেশন ফলো করবা আর কনসেপ্ট বুঝে সিকিউ করবা। সিকিউ গাধার মতন করলে হবে না, ওখানে কি বলছে প্রত্যেকটা সিকিউ তুমি বুঝে বুঝে করবা। কারণ কি আমাদের এখানকার একটা সিকিউ তোমার 10টা সিকিউ কভার করবে। হুবহু যে এমন তা কিন্তু না, কিন্তু এই কনসেপ্টের কপি টু পেস্ট আসবে, বুঝছি? আচ্ছা, দ্বিতীয় সপ্তাহে কী করবা? 3 আর 4 অধ্যায় পড়বা। সেম কাজ করবা। তৃতীয় সপ্তাহে 7 আর 8 অধ্যায় পড়বা। আর চতুর্থ সপ্তাহে 10 অধ্যায় পড়বা, দেন রিভিশন দিবা। রিভিশন কোনগুলো দিবা? 1, 2, 3, 4, 7, 8 অ্যান্ড 10, এইটা রিভিশন দিবার শেষে যা, বুঝছি? আচ্ছা, এখন বলি যে আমরা আসলে কী কী পড়বো। ধরো আমরা প্রথমে দেখতেছি প্রথম অধ্যায় কী কী আছে। দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি ও তার কি পরিমাপ। এই ভৌত রাশি ও পরিমাপের মধ্যে সবচেয়ে মেইন কয়েকটা টপিক হচ্ছে এইটা: সমবাতন নির্ণয়, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি নির্ণয়। শতকরা ত্রুটি কীভাবে নির্ণয় করবে? পরম ত্রুটি বের করবা, তারপর শতকরা ত্রুটি নির্ণয় করবা। তারপর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় কি? ওই যে স্লাইড ক্লিপাসে ভার্নিয়ার ধ্রুবক কীভাবে নির্ণয় করতে হয়, তারপর কি স্ক্রু গজে কীভাবে নির্ণয় করতে হয়, দেন হচ্ছে তোমার 19 ঘর 20 ঘরের সমান ওর ভার্নিয়ার ধ্রুবক কত হবে, এই ধরনের টাইপগুলো। এই 3টাই কিন্তু মেইন তোমাদের পরীক্ষা আসার মতন। এই চ্যাপ্টার এই 3টাই কিন্তু মেইন। এই 3টা টাইপের উপর এই কয়েকটা বোর্ড রেডি। এই 3টা টাইপের উপর কি এই কয়েকটা বোর্ড রেডি: রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 24, বরিশাল বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24 অ্যান্ড যশোর বোর্ড 21। দিনাজপুর বোর্ড 23, যশোর বোর্ড 21। এই কয়েকটা বোর্ড করবা। এই কয়েকটা বোর্ডের মধ্যে এই 3টা টপিক একদম ভালোভাবে ঘুরে ফিরে দেওয়া আছে। তার মানে এই কয়েকটা বোর্ড যদি তুমি করতে পারো, তাহলে তোমার এই টপিকগুলো একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তা ভালো না? এর বাইরে কি কোশ্চেন আসে? এর বাইরে কোশ্চেন সচরাচর আসে না, যেহেতু তোমাদের হাতে সময় কম। দেখো, তোমাদের পড়ার জন্য টাইম দেয় কিন্তু পুরো বছর। এখন তুমি আমাকে ফাঁকিবাজি করছো, ওকে ঠিক আছে, আমরা তো আছি, তাই না? ফাঁকিবাজি করলেও আমরা আছি, ফাঁকিবাজি না করলেও আমরা আছি। তা ফাঁকিবাজি তো করছো, তো এখন কি করার আছে? এখন তো কিছু করার নাই। এখন তুমি তো বুঝে বুঝে পড়ার মতো টাইম নাই। হ্যাঁ, একটা কাজ করতে পারো, আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য 1 শট সিকিউ ক্লাস রেডি করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট যাই। কি আছে? নেক্সট হচ্ছে গতি। গতি আসলে চ্যাপ্টারটা অনেক বড়। তোমাদের একটা কথা বলি, গতি চ্যাপ্টারটা কিন্তু কম্বাইন করে, কোশ্চেন কিন্তু কম্বাইন করে। কার সাথে গতি কম্বাইন করে? দেখো, দ্বিতীয় অধ্যায় 3 অধ্যায়ের সাথে কম্বাইন করে, আবার 4 অধ্যায়ের সাথেও কম্বাইন করে। এই সেকেন্ড চ্যাপ্টারটা 3 অধ্যায়ের সাথেও কম্বাইন করে, আবার কি এই চতুর্থ অধ্যায়ের সাথেও কি কম্বাইন করে। আবার কেউ নিজেও একটা প্রশ্ন করে ফেলতে পারে, যেহেতু তোমাদের সিকিউ থাকবে 7টা, সেহেতু এটা বুঝো, তোমাদের গতি থেকে একটাই কোশ্চেন হওয়ার কথা। বাট যদি 2টা দিয়ে দেয়, রিস্ক নেওয়া তো কোনো দরকার নেই। আর গতি চ্যাপ্টার হচ্ছে ফিজিক্সের প্রাণকেন্দ্র বলতে পারো। এর থেকে ফিজিক্সে তৈরি হচ্ছে, তাই না? পরে যত চ্যাপ্টার আছে সব কিছু এর সাথে রিলেটেড। সো গতি চ্যাপ্টার আমরা কখন স্কিপ করবো না, প্লিজ এই চ্যাপ্টারটা কখন স্কিপ করিও না। আচ্ছা, তা এই চ্যাপ্টারের মধ্যে কী কী করবা? এই যে এই কয়েকটা বোর্ড করবা। এই চ্যাপ্টারের মধ্যে এই কয়েকটা বোর্ড করবা।
কি ঢাকা বোর্ড 23, দিনাজপুর বোর্ড 24, সিলেট বোর্ড 23, যশোর বোর্ড 24, এভাবে যা যা আছে তোমাদের পিডিএফ দিয়ে দেবো, একটু দেখে নিও। এগুলোর মধ্যে কী কী টপিক পাবা তুমি? এই যে গ্রাফের মাধ্যমে বেগ নির্ণয় করতে পারবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গ্রাফ দেওয়া থাকবে, এখানে বলবে যে বেগ নির্ণয় করো, কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে, পি বিন্দুতে বেগ কত, এই ধরনের প্রশ্ন আসে। অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব অতিক্রম, মনে করো যে সাইকেল চালাচ্ছে, সাইকেল থেকে প্রথম 5 মিনিট হচ্ছিল এত বেগে গেছে, পরের সময় বেগে গেছে, তাদের দূরত্ব কত? অথবা কি একটা টানেলে বাস ঢুকতেছে, বাস যাচ্ছে, আর বাস আর টানেলের দৈর্ঘ্য এত, তা বাসের দৈর্ঘ্য কত, এরকম প্রশ্ন আসতে পারে। অতিক্রান্ত দূরত্ব, এগুলো সব কিছু কিন্তু আমার এগুলোর মধ্যে আছে। ত্বরণ সময়ের গ্রাফ, বেগ সময়ের গ্রাফ, দেখো এগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। আমাদের ত্বরণ সময়ের গ্রাফ, আটে কি বেগ সময়ের গ্রাফ। আবার আরেকটা গ্রাফ আছে যেটা দূরত্ব সরণ, সরণ ও সময়, সরণ ও সময়। এটা বেসিক্যালি হচ্ছে প্রশ্নে দেওয়াই থাকে এটা, কিন্তু এখান থেকে গ্রাফ আঁকতে বলে, এতে কি আঁকতে বলবে? গ্রাফ আঁকতে বলে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের গ্রাফের ম্যাথগুলো সব এইগুলোর মধ্যে পাওয়া যাবে। তারপর সরণ দূরত্ব নির্ণয়, সরণ বা দূরত্ব নির্ণয়, এটা কোন টাইপ ভাইয়া? এটা ফির কী জিনিস? মনে করো এভাবে একটা বৃত্ত দিয়ে রাখছে, দাঁড়াও, মনে করো তোমাকে এইভাবে একটা বৃত্ত দিয়ে রাখছে, এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এটা সি বিন্দু, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, যেটা ঢাকা বোর্ড 23 দেওয়া আছে, এটা হলো 4 সেন্টিমিটার। তা বলবে তোমার এখান থেকে সরণ কত, এখানে দূরত্ব কত। আবার এরকমও বলতে পারে যে এরকমভাবে একটা ত্রিভুজ দিয়ে রাখছে, এটা হচ্ছিল 5 একক, এটা কি 4 একক, তাহলে এটা হচ্ছিল এ বিন্দু, এটা কি বি বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দুতে সরণ কত, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, বুঝছো? এটা কিন্তু যে সরণের কোশ্চেন টাইপের, বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখো কি আছে, এরপর হচ্ছে পরন্ত বস্তু বা মিলিত হবে। মনে করো একটা বস্তু পড়তেছে, একটা ফিল্ডার দৌড়াচ্ছে, তা ফিল্ডার বলটাকে ধরতে পারবে কিনা, এই ধরনের কোশ্চেন। আবার মিলিত হবে কোনটা, কোন স্থানে মিলিত হবে কোনটা, এটা মনে করো একটা বস্তু উপরে ফিরতেছো, একটা বস্তু নিচে ছাড়তেছো, এরা দুজন কত সময় পর একসাথে মিলিত হবে, এই টাইপের কোশ্চেনগুলো আমার এই বোর্ডের মধ্যেও পাবো, ইভেন দেবে তোমাদের পরীক্ষাও চলে আসবে 100% শিওর। তুমি এই টপিকগুলোর মধ্যে দেবে প্রশ্ন পাবা। আর আমি বারবার বলছি এই টপিকগুলো এগুলো বোর্ডের মধ্যেই আছে। তা এগুলোর মধ্যে তোমার যদি তোমার স্কুলে যদি কোশ্চেন আসে, তাতে বলতে পারবো না যে এগুলো শেখার কারণে আমি পারতেছি, অবশ্যই বলতে পারবা। ওকে, তারপর বন্দুকের গুলি কোনটা? মনে করো একটা তক্তা দিচ্ছে, পিছিয়ে মনে করো মাটির দেয়াল আছে, গুলি ঢুকে মাটির দেয়ালে কতদূর প্রবেশ করবে। অথবা 3টা তক্তা সে লাগানো আছে, গুলি মারছো, তক্তার 1/3 প্রবেশ করে কি বেগ অর্ধেক হারাইছে, তা সেই ক্ষেত্রে ওর ত্বরণ কত বা বাধাদানকারী ত্বরণ কত, এই ধরনের কোশ্চেন কিন্তু চলে আসে সচরাচর। বোঝা গেছে? আমি এটা সাইডে রাখি, এটা এই তো ওকে, চলো নেক্সট কি আছে? গতি অধ্যায় গেল। এরপর আসি হচ্ছে বল অধ্যায়। এই বল অধ্যায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, বল অধ্যায়টাও কি খুব মোটামুটি ইম্পর্টেন্ট। বল অধ্যায় কী আছে দেখো, যে প্রথমেই থাকে কে ঢাকা বোর্ড 23, বা দিনাজপুর 20, কুমিল্লা 24, চট্টগ্রাম 24, কুমিল্লা 23, সিলেট 23, ময়মনসিংহ 22, ময়মনসিংহ বোর্ড 23। ওকে, এখানে টপিকগুলো কী আছে দেখো। ঘর্ষণ সহগ নির্ণয়, মিউ এর মান বের করতে বলবে। কিসের মান বের করতে বলবে? মিউ এর মান বের করতে বলবে। আমরা ফর্মুলা কি জানি? এফ এস প্রবেশল টু কি আর, এখানে প্রবেশল যদি তুলে দাও এফ এস ইজ ইকাল টু কি মিউ আর, আর এখানে আর ইকাল টু কী লেখা যায়? এমজি লেখা যায়, কারণ প্লেন সারফেসে উপরে আর যা নিচে কি এমজি সেম হয়, অর্থাৎ এগুলো জায়গায় আর ইকাল টু এমজি হয়। এই ধরনের ম্যাথ কিন্তু তোমরা অনেক করছো একাডেমিকে, অনেকবার বুঝছো। এই ধরনের ম্যাথগুলো আসতে পারে। এখানে এফএস এর মান দেওয়া থাকবে, আর এর মান দেওয়া থাকবে, বা এমজির মান দেওয়া থাকবে, মিউ এর মান বের করতে হবে। তা আলটিমেট আমার ফর্মুলা কি আসে? এফএস ইকাল টু মিউ এমজি। আমি তোমাদের বলতেছি, তোমরা জাস্ট কমেন্টে জানাও, আমি তোমাদের এগুলো নিয়ে সব ভিডিও বানাই দেবো। ওকে, এটা তোমাদের উপর নির্ভর করতেছে। আচ্ছা, তারপর 10 সেকেন্ড যাবে বল প্রয়োগ, এটা কী রে ভাইয়া? আরে ওই যে একদম একটা আছে না, এখানে একটা বস্তু আছে, বস্তুকে তুমি 10 সেকেন্ড যাবত বল দিছো, তারপর কি বল দাও বন্ধ করে দিছো, এই একটা বেগ প্রাপ্ত হয়েছে, কতক্ষণ পর্যায়ে থেমে যাবে, এই ধরনের ম্যাথগুলো এগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো এই ধরনের ম্যাথগুলো সব করবা, আর এগুলো তুমি এগুলোর মধ্যেই পাবা। আচ্ছা, তারপর কি চাঁদে কোনো বস্তু নিয়ে গেলে ওজন কম হবে কি না, ওই যে গ্র্যাভিটির জি এর ম্যাথগুলা,
জি ইকাল টু জি m1 বা সরি জি বড়াতের এম আর স্কোয়ার, এই যে ফর্মুলা আছে। তারপর কি জি প্রাইম ইকাল টু কী ছিল, জি প্রাইম ইকাল টু জি এম বাই কি আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখানে যে গ্র্যাভিটি কমে যায়, দুইটা পার্থক্য করে দেয়, ঠিক আছে। এই ধরনের ম্যাথগুলো, এই ধরনের টাইপগুলো কি আসে, মোটামুটি আসে। আচ্ছা, ভরবেগ ও গতিশক্তির সরণশীলতার নীতি। ভরবেগ আর গতিশক্তির সরণশীলতার নীতি কি, এই টপিকটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। জিনিসটা কীরকম, মনে করো তোমার সব কিছু দেওয়া থাকবে, প্রথম বস্তুর বেগ দেওয়া থাকবে, দ্বিতীয় বস্তুর বেগ দেওয়া থাকবে, প্রথম বস্তু আদি বেগ দেওয়া থাকবে, দ্বিতীয় বস্তু আদি বেগ দেওয়া থাকবে। তারপর কি প্রথম বস্তুর শেষ বেগ তোমাকে বের করে নেওয়া লাগতে পারে, দ্বিতীয় বস্তুর শেষ বেগ তোমাকে বের করে নেওয়া লাগতে পারে। দেন বের করে দেবা কি, ওদের একটা ফর্মুলা আমরা দেখছিলাম না, ভরবেগের সরণশীলতার ফর্মুলা কী ছিল, ফর্মুলা কী ছিল মনে আছে, m1u1 প্লাস কি m2u2 ইকুয়াল টু কি m1v1 প্লাস কি m2v2। এইটা হচ্ছে প্রথম ক্ষেত্রের ভরবেগ, এটা কি দ্বিতীয় ক্ষেত্রের ভরবেগ। এইটা ইকুয়াল টু এটা যদি হয়ে যায় তাহলে কি বলতে পারি আমরা, ভরবেগের সরণশীলতার নীতি মেনে চলছে। আর গতিশক্তির কোনটা ছিল, হাফ m1u1 স্কোয়ার প্লাস কি হাফ m2u2 স্কোয়ার প্লাস সরি ইকুয়াল টু হাফ m1v1 স্কোয়ার প্লাস কি হাফ m2v2 স্কোয়ার। এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষা আসে রে। এখানেও তুমি কি দেখবা, এটা বের করবা প্রথম ক্ষেত্রে, এটা বের করবা দ্বিতীয় ক্ষেত্রে, দেন দেখবা কি প্রথম দ্বিতীয় মিল হয়েছে কিনা। যদি মিল হয়ে যায় তাহলে কি গতিশক্তির সরণশীলতার নীতি মেনে চলছে। মাঝে মাঝে এরকম প্রশ্ন করবে, সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। আমি কি বললাম, প্রথম বলবো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, তখন তুমি কি করবা, এটা দিয়ে কাজ চালা দিবা। যদি বলে গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, তখন তুমি এটা দিয়ে কাজ চালাবা। যদি বলে সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, তখন প্রথম স্টেপে এটা করবা, দ্বিতীয় স্টেপে এটা করবা, দেন দেখবা ভরবেগ মিলে গেলেও গতিশক্তি মিলতেছে না। তার মানে কি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানলেও গতিশক্তিটা মিলতেছে না। আর এটা কী হইতে পারে, যদি দুইটাই মিলে যায়, কোনোভাবে দুইটা তো মিলার কথা না, যদি মিলে যায় তাহলে কি দুইটাই সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আচ্ছা, আর এটা হচ্ছে v1 ইকুয়াল টু v2। এটা কীভাবে করবা, v1 ইকুয়াল টু v2 এর দুইটা ফর্মুলা আছে জানো না, খেয়াল আছে। v1 ইজ ইকুয়াল টু প্রথমে কী দিব, দুইটা দাগ দিব। তারপর কি v2 ইকুয়াল টু প্রথমে কী করবো, দুইটা দাগ দিব। নিচে হলো ভরগুলো যোগফল করে দেবা। এই যে m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 প্লাস কি m2। এন্ড উপরে কি করবা, এখানে একটা কাজ করবা, m মাইনাস m ইউ, m মাইনাস m ইউ, 2m ইউ, 2m ইউ। ওকে, একটা প্যাটার্ন মনে রাখবা, যদি v1 হয় 1 2 1 2 2, যদি v2 হয় 2 1 2 1 1। এই প্যাটার্নটা মনে রাখবা। এই প্যাটার্নটা মনে রাখলে তোমার সুবিধা কী হবে, দেখো v1 দিয়ে শুরু হয়েছে না, দেখো জিনিসটা খেয়াল করো, v1 দিয়ে শুরু হয়েছে না, একদম ভালোভাবে খেয়াল করো, একদম ভালোভাবে খেয়াল করো। এই যে 1 2 1 2 2, এই যে 1 2 1 2 2, ওকে ডান। তারপর দেখো, তারপর চিন্তা করো v2 দিয়ে শুরু হয়েছে না, 2 1 2, এই যে 1 1, দেখো 1 2 1 2 2 2 1 2 1 1। এই যে ফর্মুলা আমার মোটামুটি ডান, ফর্মুলা আমার মোটামুটি ডান। এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষাতে সচরাচর আসবেই। সচরাচর কেন, এটা আসবেই, এটা আসবেই। আচ্ছা গেল এটা। তারপর কি ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ কত, একটা বস্তুকে তুমি ঠেলতেছ সামনের দিকে, এই যে বস্তু যাচ্ছে যাচ্ছে, আদিবেগ আছে, শেষ বেগ হবে, সবই হবে, আর নিচে থাকবে ফ্রিকশন, মিউ এর মান দেওয়া হবে 0.2, অথবা এফএস এর মান দেওয়া থাকতে হবে 2 নিউটন। তো কী করবা, ওর প্রযুক্ত বল থেকে 2 মাইনাস করে দিবা, প্রযুক্ত বল থেকে কী করবা 2 মাইনাস করে দিবা, মাইনাস করার পর দেখবা কত দূর যায় না যায়, বোঝা গেছে সব। এইখানে ত্বরণ যে এই যে কাজটা করছে ওটাই কি ওর বাধাদানকে ত্বরণ হিসেবে কাজ করবে। আচ্ছা আচ্ছা, পুলি কপিকলের ম্যাথ। পুলি কপিকলের 5টা ধাপ আছে, বুঝো, পুলি কপিকলের 5টা কেস আছে। কেস কি কি মনে করো, একটা কেস হতে পারে এরকম যে এখানে একটা বক্স রাখা হয়েছে, এখানে একটা পুলি দেওয়া আছে, এটাকে আমি একটা বক্স দিয়ে ঝুলাই দিলাম, এটা বলে m1 ভরের বক্স, এটা কি
m2 ভরের বক্স। আর একটা কেস কী হইতে পারে, মনে করো এখানে একটা বক্স ঝুলানো আছে, ওই একই কাজ, এখানে একটা বক্স আছে, এখানে কী করলাম আমি একটা পুলি ঝুলাই দিলাম বা পুলি দিয়ে কি একটা বস্তু ঝুলাই দিলাম, এটা হচ্ছিল m1, এটা কি m2, অ্যান্ড এইখানে আছে একটা ফ্রিকশন, এখানে আছে কি একটা ফ্রিকশন। আবার আরেকটা কেস হতে পারে, মনে করো যে একটা পুলি এবার ঝুলানো আছে মাঠে, মানে উপরে ওয়ালের মধ্যে হ্যাঙ্গিং করা আছে, এখান থেকে একটা বস্তু নামতেছে যেটা হচ্ছে মনে করো একটা m1 ভরের বস্তু, এখান থেকে একটা বস্তু আছে যেটা মনে করো m2 ভরের বস্তু। এই ধরনের ম্যাথও আসতে পারে। আবার আরেকটা কেস আছে, এখানে আমার একটা সারফেস আছে, এগুলো সব একটা দড়ির জন্য, এখানে একটা সারফেসে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটাকে দুইটা পুলি দিয়ে হ্যাঙ্গিং করা আছে, দুইটা পুলি দিয়ে নিয়ে দেন এখানে একটা বস্তু ঝুলাই দেওয়া আছে, এখানে একটা বস্তু ঝুলাই দেওয়া আছে। আর এই পাটাতনে একটা ফ্রিকশন আছে, এই পাটাতনে একটা ফ্রিকশন আছে, এদের ত্বরণ কত, এখানে কি বলবে সিস্টেম এর ত্বরণ নির্ণয় করো, এটা একটা কোশ্চেন হতে পারে। আর এটা বলবে যে এদের টান বল কত, কি বলবে সিস্টেমের ত্বরণ নির্ণয় করতে বলবে কি এদের টান বল কত, যেখানে টান কাজ করতেছে না, এখানে টান করছে, ওখানে এটা এভাবে কাজ করতেছে না, এই ধরনের কোশ্চেন আসতে পারে। বুঝে গেছে? এই কেসগুলা কিন্তু খুব 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 ভালোভাবে শিখতে হবে, হুটহাট এগুলো দিয়ে দেয়, হুটহাট এগুলো দিয়ে দেয়। ওকে, আচ্ছা, এরপর কি আছে, এরপর আসছে হচ্ছে ভরবেগ পরিবর্তন দিয়ে বস্তু ক্ষতিগ্রস্ত তার নির্ণয় করতে বলছে। এটা কিভাবে করবা, এই ধরনের প্রশ্নগুলো কিভাবে করে দেখাচ্ছি তোমাদের। যদি ভরবেগ, যে বস্তু কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বস্তু ক্ষতিগ্রস্ত, এই ধরনের প্রবলেমগুলোতে কি হবে তোমাকে বলে দেবে। মনে করো তোমার এখানে একটা ট্রাক যাচ্ছে, জাস্ট উদ্দীপক একটা ধারণা দিচ্ছি তোমাকে, হ্যাঁ আমি ক্লাস করাচ্ছি না কিন্তু বিরক্ত হইও না কেউ, জাস্ট পড়ানোর সাপেক্ষে দেখাইতে হয়, কিছু করার নেই রে, কেউ বিরক্ত হইও না, দেখাচ্ছে পরে অর্ধেকগুলো দেখাচ্ছে, এটা নিয়ে পড়ে থাকতেছে না, বুঝছো? এই দেখো এখানে মনে একটা গাড়ি এই পাশে আসতেছে, একটা গাড়ি এবারও যাচ্ছে, হইতেই পারে। এর মনে করো m1 ভর, এর কি m2 ভর, এর মনে করো একটা আদিবেগ আসতেছে u1, এর একটা আদিবেগ আসছে u2। ওকে, একটা জিনিস খেয়াল রাখবা, মনে করো m1 দেওয়া আছে ধরে নাও হচ্ছে 1200 কেজি, m2 মনে করো দেওয়া আছে হচ্ছে 600 কেজি। আচ্ছা, u1 আর u2 দেখো, ধরো u1 দেওয়া আছে হচ্ছিল 10 আর u2 দেওয়া আছে 5। ধরো u1 মানে আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ দেওয়া আছে 10, দ্বিতীয় বস্তুর আদিবেগ দেওয়া আছে কি 5। একটা জিনিস খেয়াল রাখো, কোনো বস্তুর বেগ এই পাশে যদি প্লাস হয় তাহলে অপোজিট হবে মাইনাস, এই পাশে প্লাস হলে অপোজিট হবে কি মাইনাস। তাহলে ওই থিওরি হিসাব করলে এই দিকে যে যাবে সে হবে প্লাস, এই দিকে যে আসবে সে হবে মাইনাস। এটা তোমার ধরার উপর ডিপেন্ড করতেছে। আর তুমি যদি ধরো যে না আমি এই দিকে প্লাস ধরবো ওই দিকে মাইনাস ধরবো, ধরতে পারো, ফিজিক্সে কোনো বাধা বলতে কিছু নাই, শুধু ফ্রিকশন বাদে। ওকে, আচ্ছা যাই হোক, এখানে u1 যদি এই পাশে প্লাস হয় তাহলে u1 হবে 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড u2 কী হবে -5 মিটার পার সেকেন্ড, -5 মিটার পার সেকেন্ড। এইটা ভুল করা যাবে না বাই এনি চান্স। তুমি যদি ভুলেও মাইনাস দিয়ে প্লাস দাও তাহলে ম্যাথমেটিক্স বুঝবে গাড়িটা ওই দিকে যাচ্ছে, ম্যাথমেটিক্স অ্যান্সার দিবে না কেন, অবশ্যই অ্যান্সার দিবে, বাট ও বুঝবে কি গাড়িটা ওই দিকে যাচ্ছে, বাট আমি কি গাড়িটাকে ওই পাশে নিচ্ছি। দুজনের বেগ কি একই দিকে না, একজনের এই দিকে আরেকজনের এই দিকে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে, মুখোমুখি সংঘর্ষ হয়, ওকে বুঝাবে কীভাবে? ম্যাথ কি তোমাকে দেখতে পারতেছে বা ওর সাথে কথা বলতে পারতেছ না, ওর ভাষা এইটা। তুমি ওকে মাইনাস দিচ্ছে, ও বুঝে গেছে দুটো মুখোমুখি, ওকে প্লাস দিবে বুঝবে ও দুটোই এই পাশে, ওকে দুটোই মাইনাস দিবে বুঝবে দুটোই এই পাশে, বুঝছো? ওকে ওকে ওকে, এই ধরনের ম্যাথ করার জন্য তোমাকে প্রথমত আগে v1 বের করে নিতে হবে, v2 বের করে নিতে হবে। কেমনে বের করতে হবে একটু আগে দেখলাম তো, ওই যে 1 2 1 2 2 2 1 2 1 1 ওই ধরনের ম্যাথ দিয়ে করবা। তারপর করতে হয় কি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এই ম্যাথগুলোতে ভরবেগের পরিবর্তন দরকার হয়। আসলে এখানে ভরবেগের পরিবর্তন করে না, করে হচ্ছিল বেগের পরিবর্তন। আচ্ছা, ভরবেগের মনে করো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কি, m1 u1 মাইনাস m1 v1, এটা কি ভরবেগের পরিবর্তন না প্রথম বস্তুর? তো এখানে আমরা m1টাকে কমন নিবা, বেসিক্যালি u1 মাইনাস কি v1 দেবা,
ঠিক আছে, u1 মাইনাস v1 দিবা। এই যে বেগের পরিবর্তন দেখে তুমি বুঝতে পারবা যে গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি কম ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় বস্তুর জন্য কী ফর্মুলা ছিল, m2 v2 মাইনাস কি m2 u2। এখানে একটা খেয়াল রাখবা, প্রথম বস্তুর জন্য u আগে v পড়ে, দ্বিতীয় বস্তুর জন্য v আগে u পড়ে। এই প্যাটার্নটা মাথায় রাখবা। m2 যদি কমন নাও তাহলে কি v2 মাইনাস কি u2। এটা কিন্তু বেসিক ক্লাসে শেখানো হয়, বুঝছো। এখানে সাজেশনের ক্লাস আসে যে এইভাবে দেখাচ্ছে, এটা মনে করো অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে বিষয়টা। এখানে যখন বেগের পার্থক্য করবা, পার্থক্য করে দেখবা, এর পার্থক্য করে দেখবা, দুজনের তুলনা করে বুঝতে পারবা কে বেশি ক্ষতিগ্রস্ত। যার বেগের পার্থক্য বেশি সে ক্ষতিগ্রস্ত বেশি, যার বেগের পরিবর্তন কম তার কি ক্ষতিগ্রস্ত কম। ওকে ওকে, আর কি আছে এখানে টপিক, আর কি টপিক আছে? আর এটা হচ্ছিল, হ্যাঁ শেষ 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 আজকে বল মোটামুটি দান। ওকে, তারপর দেখি কে থাকবে এরপর আছে হচ্ছে এরপর আছে কাজ ক্ষমতা শক্তি। দেখো কাজ ক্ষমতার শক্তিও খুব বেশি ইম্পর্টেন্ট। কাজ ক্ষমতা শক্তি কখনো কোশ্চেন মিস যায় না, কখনো যাবেও না। কাজ ক্ষমতা শক্তি এমন একটা চ্যাপ্টার, এখান থেকে ম্যাথ কখনই মিস যাবে না। বিশেষ করে বল, কাজ ক্ষমতা শক্তি আর গতি, এই তিনটা চ্যাপ্টার থেকে কখনই ম্যাথ হয় না, মিস যায় না। আচ্ছা, এখানে আমাদের সবগুলো বোর্ড দেওয়া আছে। চট্টগ্রাম বোর্ড 20, বরিশাল 23, কুমিল্লা 21, রাজশাহী 23, যশোর 24, ময়মনসিংহ 24, চট্টগ্রাম 23, দিনাজপুর 24, রাজশাহী 23, ঢাকা বোর্ড 21, ঢাকা বোর্ড 20। এই কয়টা ম্যাথের মধ্যে আমাদের এই টপিকগুলো বের হয়েছে, আর এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকের বেশি কোশ্চেন আসে না। ওকে ওকে ভাই, তুমি এমনিতে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে যাচ্ছ, তার মধ্যে তুমি যদি বলো এই মাত্র এই কয়টা টপিক, আরে এগুলাই আসে রে। বাকি জেলা হাজি বাজে ওগুলো শেখা হয়, এগুলো শেখার জন্য। ওকে, আমি বাস্তব কথা কয়ে দিছি। আচ্ছা, এই যে বিভব শক্তি গতিশক্তি নির্ণয়, এইটা তোমাকে শিখতেই হবে। ইপিইকে নির্ণয় করে কেমনে, তারপরে আরেকটা হচ্ছে সংরক্ষণশীলতা কেমনে মানে যান্ত্রিক শক্তি কেন নির্ণয় করে, এটা লিখে নিই। যান্ত্রিক শক্তি এটা একটা টপিক হতে পারে, হ্যাঁ যান্ত্রিক শক্তি। আচ্ছা, তারপর হচ্ছে কর্মদক্ষতা ইফিসিয়েন্সি, এটার মান নির্ণয় করবা কেমনে, পাওয়ার অফ আউট ডিভাইড বাই কি পাওয়ার অফ ইন, পাওয়ার অফ আউটপুট বাই পাওয়ার অফ ইনপুট ইন্টু 100%। এইটা দিয়ে কী করবা, কর্মদক্ষতা নির্ণয় করবা। তারপর হচ্ছে স্প্রিংয়ের কৃতকাজ। স্প্রিংয়ের কৃতকাজ কীভাবে বের করবা, ওই যে ডাব্লিউ ইকুয়াল টু কে এক্স সরি ডাবল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা দিয়ে কী করবা, স্প্রিংয়ের কৃতকাজ নির্ণয় করবা। কে এক্স মানে কি বোঝাচ্ছে, এক্স মানে হচ্ছে স্প্রিংয়ের সরণ, মনে করি স্প্রিং ছিল এরকম, ঝুলে দেওয়ার পর স্প্রিং হয়ে গেছে এরকম, কটুক বাড়ছে, এই যে এক্স পরিমাণ বাড়ছে, এই এক্সটা হচ্ছে ওখানকার এক্স। আর কে মানে কি স্প্রিং ধ্রুবক এগুলো টু কি কে, তাই না? এই ধরনের ম্যাথগুলো। আচ্ছা, তারপর কি ভূমি স্পর্শ করার পূর্বে বেগ শক্তির সংরক্ষণশীলতা। ভূমি স্পর্শ করার পূর্বে বেগ, এখানে দুইটাই এক। ভূমি স্পর্শ করার পূর্বে বেগ কীভাবে বের করে, মনে করে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, এইভাবে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, আর এই বস্তুটা এখন এখানে। ওকে, আচ্ছা, তাহলে এই মুহূর্তে মনে করো সময় দেওয়া আছে, গ্র্যাভিটি মনে করো দেওয়া আছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই মুহূর্তে বেগ কত ভি বের করতে হবে, আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল 0, এরকমভাবে বের করতে হবে, বা উচ্চতা দেওয়া আছে এভাবে বের করতে হবে, ঠিক আছে। আর শক্তির সংরক্ষণশীলতার নীতি কি, এই যে যান্ত্রিক শক্তি, শক্তির সংরক্ষণশীলতার নীতি কি, এই যে যান্ত্রিক শক্তি। যেমন ইপি ইজিক্যাল টু কি ইকে ইপি কি কেন ই যান্ত্রিক শক্তি কেন বের করে, ই ইকাল টু কি ইপি, আরে ছি ইপি প্লাস কি ইকে, এই দুটা প্লাস করে দিয়ে বা দুটো সমান হয় কিনা, এই দুটো যোগফল যান্ত্রিক শক্তি সমান হয় কিনা, এইভাবে দেখে কী হবে, এভাবে সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা দেখবা। তারপর কি ভূমি হতে কত উচ্চতা গতিশক্তি বিভব শক্তির কত গুণ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা গ নাম্বারের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ধরো বলা হয় যে ভূমি হতে কত উচ্চতা বিভব শক্তি গতিশক্তি এত গুণ। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কীরকম হতে পারে একটু দেখাই দিই। ভূমি হতে কত উচ্চতায়, ধরো হইতে পারে বিভব শক্তি গতিশক্তির 2 গুণ, অথবা এটা বলতে পারে গতিশক্তি
বিভব শক্তির এক তৃতীয়াংশ কি বলতে পারে বিভব শক্তি গতিশক্তি কত গুণ অথবা বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ। আচ্ছা এই ধরনের ম্যাথগুলো কীভাবে সলভ করবা দেখো, যদি এভাবে বলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, আগে প্রথমে লিখবা ইপি ইজিক্যাল টু ইকে, এটা লিখে নিচ্ছ, আগে কথা লিখে নিবা ইপি ইজিক্যাল টু ইকে। আচ্ছা বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, প্রথমে প্রশ্ন করবা কি নিজের মনে প্রশ্ন করবা কি কার দ্বিগুণ, কার দ্বিগুণ, কার গতিশক্তির দ্বিগুণ যদি হয় তাহলে ইকের আগে জাস্ট 2 বসা দেবা, ডান। আচ্ছা তারপর যদি বলে গতিশক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ, কার এক তৃতীয়াংশ, বিভব শক্তির এক তৃতীয়াংশ, তাহলে আমি এখানে আগে লিখলাম ইপি ইজিক্যাল টু কি ইকে, তা কার এক তৃতীয়াংশ বিভব শক্তির, তাই না, ইপির আগে 1/3 বসাই দেবা, মোটামুটি আমাদের ইকুয়েশন সলভ হয়ে যাবে। দেন তুমি ইপির মান কি বসাবা mgh, ইকে কি বসাবা হাফ এম ভি স্কোয়ার, যদি বাই চান্স ভি না থাকে, তাহলে কি করবা ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন আরেকটা বিষয় চিন্তা করবা, বস্তু যদি উপরের দিকে উঠে তখন আমার ফর্মুলা হবে এমন ইউ স্কোয়ার মাইনাস 2gh, বস্তু যদি নিচে নামে তখন ফর্মুলা হবে এমন ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে বস্তু উপরে উঠার নিচে নামার উপর কী ডিপেন্ড করতেছে, প্লাস মাইনাস ডিপেন্ড করতেছে। তাহলে উপরে উঠলে কী হবে গ্র্যাভিটি হয় মাইনাস, নিচে নামলে কী হয় গ্র্যাভিটি হয় প্লাস, অর্থাৎ গ্র্যাভিটি বিপরীতে গেলে গ্র্যাভিটি মাইনাস, গ্র্যাভিটির দিকে আসলে কি গ্র্যাভিটি প্লাস। আচ্ছা যাই হোক ওকে, বোঝা গেছে কাজ ক্ষমতা শক্তির। আচ্ছা এরপর দেখি কোন টপিক আছে, এরপর আছে হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ। আচ্ছা শব্দ তরঙ্গের মধ্যে আমাদের কী বোর্ড আছে, ঢাকা বোর্ড 23, ঢাকা ময়মনসিংহ 24, কুমিল্লা 24, ঢাকা 24, কুমিল্লা 23, রাজশাহী বোর্ড 22, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 আর সিলেট বোর্ড 22। এটা কি আমার শব্দ তরঙ্গ চ্যাপ্টারের কিছু বোর্ড। এই বোর্ডের মধ্যে সবার আগে দেখবা যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, কম্পাঙ্ক নির্ণয়, পর্যায়কাল নির্ণয়, এগুলো নির্ণয় করে কীভাবে বলো তো। এই যে আমরা ম্যাথ শিখছিলাম না, ভি ইকুয়াল টু ল্যামডা এফ, অথবা এফ ল্যামডা যেভাবে বলতে পারো, আবার এফ ইকুয়াল টু কি 1/t, আবার এটাও লেখা যায় ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি, আবার কি লেখা যায় দেখি না ঠিক আছে এগুলোই। এইভাবে কি বের করে, হয়তো তুমি দৈর্ঘ্য বের করতে পারো, দৈর্ঘ্য মানে কি ল্যামডা, এই ল্যামডা মানটা বের করতে পারো, অথবা ফ্রিকোয়েন্সি বের করতে পারো, অথবা কি বেগ বের করতে পারো, আবার কি টি বের করতে পারো, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে সব কিছু, এসব পারবা তুমি, ইনশাল্লাহ পারবা। আচ্ছা এখানে কুয়ার হবে, বুঝছো। আচ্ছা কুয়ার গভীরতা নির্ণয়, কুয়ার গভীরতার ম্যাথ কীরকম থাকবে, মনে করো এটা একটা কুয়া, ঠিক আছে, এখানে এটা মনে করো বালতি ঝোলানো আছে, তুমি এখানে শব্দ করলা, একটা শব্দ যায় ফিরে আসবে, আর একটা শব্দ একটু দেরি করে ফিরে আসবে, আর এখানে অর্ধেক পানি অর্ধেক বাতাস, এরকম ম্যাথ যেটা আছে না, এটা আমাদের কই পাবা, ঢাকা বোর্ড 23 পাবা। এই ম্যাথটা ঢাকা বোর্ড 23 পাবা, ওখানে দেখে নিও। তো এখানে বলবে কুয়ার উচ্চতা নির্ণয় করতে বলছে, পানি সার্ফেসে একটা বাড়ি খেয়ে চলে আসবে, যেটা হয়তো 0.12 ছিল, আর এটা হচ্ছে পানির নিচে যে বাড়ি খেয়ে চলে আসবে ওটা 0.15 ছিল, হয়তো এরকম একটা ম্যাথ ছিল, ঠিক আছে। তো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু টেস্ট এক্সামে দিয়ে দেওয়ার মতন। আচ্ছা পাহাড় থেকে দূরত্ব নির্ণয়, মনে করি এভাবে পাহাড় আছে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে না, এটা অন্য পেজে দেখাই। মনে করো তোমার এখানে পাহাড় আছে, পাহাড়ে তুমি মনে করো দাঁড়ায় আছো, এখানে তুমি দাঁড়ায় আসছো, এখানে কি তোমার বন্ধু দাঁড়ায় আছে, তা তুমি শব্দ করলা, এটা উৎস আর এটা কি শ্রোতা, তা তুমি শব্দ করলা, শ্রোতা শুনলো t = 0.3 সেকেন্ড, তাই না। তাহলে এখানে শব্দ মনে করো সামনে গেল, দেন কি আবার ওর কাছে ফিরে আসলো, তা ও তোমাদের মনে করো 2 মিটার পিছিয়ে দাঁড়ায় আছে, তা এটা ডি হলে এটা কি 2 + d, তাহলে কি ব্যবহার করি s = vt, অথবা কি 2 + d + d = vt, এখান থেকে d এর মান বের করবা। তাহলে এ বস্তু থেকে যদি এটা a হয়, এটা যদি b হয়, তাহলে a থেকে পাহাড়ের দূরত্ব বের করা যাবে। এই ধরনের ম্যাথগুলো আসতে পারে, ঠিক আছে।
আবার এখানে আমাকে তাপমাত্রা দিয়ে রাখবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি আবার বেগে কনভার্ট করে নিতে হবে। এটা ফর্মুলা কি ছিল তাপমাত্রা কনভার্টের, V1/কি V2 ইকুয়াল টু √T1/কি T2। তাই এখানে V1 কি থাকে বা V2 কি থাকে, এখানে V2টাকে 330 ধরে নেব, আর ওই সাপেক্ষে T1কে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নেব। তো এটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তো ধরা যাবে না, ক্যালভিনে নিয়ে যেতে হবে, ওটাকে সে নিতে হবে ক্যালভিন নিয়ে যেতে হবে। দেন তুমি T2 এর মান বসাবা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্যালভিন ফর্মে বসাবা, তা কি আমি V1টা পেয়ে যাবো। বুঝা গেছে? এই তাপমাত্রাগুলো কিন্তু সব ক্যালভিনে নেবা, তাপমাত্রাগুলো কিসে নিতে যাবা, ক্যালভিনে নিয়ে যাবা। আচ্ছা ছোটো হচ্ছে না কেন, একটু দাঁড়াও তো। ঠিক আছে, বুঝা গেছে, বুঝা গেছে। আচ্ছা 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 ওকে। তারপর তাপমাত্রা থেকে বেগ নির্ণয় দেখাইলামই তো। তাপমাত্রা বেগ নির্ণয়ের ফর্মুলা কি, V1/V2 ইকুয়াল টু √T1/কি T2। আচ্ছা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, এটা কি ধরনের ম্যাথ। মনে করো ধরো T ইকুয়াল টু কত 0.1 যদি নিচে আসে, কোনো মান যদি 0.1 সরি হ্যাঁ ঠিক আছে 0.1 যদি নিচে আসে কোনো টি যদি 0.1 নিচে আসে তাহলে কি ওই শব্দটাকে কেউ শুনতে পারে না। তো 0.1 বেশি আসে তাহলে কি শব্দ শুনতে পারে। মনে করো তুমি এখানে দাঁড়ায় আসো, এখানে একটা ওয়াল আছে, এখানে একটা ওয়াল আছে, তো এই ওয়ালে যা শব্দ বাড়ি খেয়ে আসলো তোমার দিকে, বাড়ি খেয়ে আসলো, এতে পার্থক্য করে দিবা, পার্থক্য দেখবা 0.1 বেশি হলে কি ও একটা শব্দ শুনতে পারে, 0.1 সরি যদি 0.1 বেশি হয় তাকে দুইটা শব্দ শুনতে পারে, 0.1 কম হয় তাকে একটা শব্দ শুনতে পারে। এটা কিন্তু প্রতিধ্বনির মধ্যেই পড়তেছে, এই বোর্ডের মধ্যে এই ধরনের ম্যাথও আছে। আচ্ছা তারপর হচ্ছে পাহাড়ের চূড়ায় সরল দোলক ধীরে চলবে না আস্তে চলবে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই জিনিসটা এই টাইপটা আমাদের আছে, হয়তো এটা রাজশাহী বোর্ড 22-এ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এটা তোমরা দেখে নেবা, পাহাড়ের উচ্চতায় সরল দোলক ধীরে চলে কি আস্তে চলে। তোমরা এখানে কোন টপিকটা পারো না আমাকে কমেন্টে জানিয়ে দেবা, আমি ওটা ভিডিওটা রিমেক করে দিব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নেক্সট কোন অধ্যায়, নেক্সট হচ্ছে আলোর প্রতিফলন। নেক্সট হচ্ছে কি আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনে কি বলা আছে দেখো, এই কটা সিকিউ তুমি করবা। দেখো আলোর প্রতিফলন এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে যে কেউ এটা অ্যান্সার করতে পারে, কিন্তু এটা অনেক রিস্ক। যদি চিত্রে এদিক ওদিক হয়ে যায় তাহলে কি এটা অনেক রিস্ক হয়ে যাবে, বুঝছো। সো এটা কিন্তু একটু মোটামুটি রিস্কের একটা চ্যাপ্টার, কিন্তু যে কেউ এটা করতে পারে। সো এখানে খেয়াল করো যে এখানে আবার টপিকগুলো কী কী দেওয়া আছে। টপিক একটা আলো প্রতিফলনের দর্পণের উপর 6টি চিত্র, 6টি চিত্র কী কী, এফ সি ইনফাইনাইটি, ফোকাস বিন্দুতে রাখবা, সেন্টারে রাখবা, ইনফাইনাইটিতে রাখবা, অথবা ফোকাস আর সেন্টারের মাঝে রাখবা, অথবা ইনফাইনাইটি সেন্টারে মাঝে রাখবা। আর একটা চিত্র আছে সেটা হচ্ছে ফোকাসের সামনে রাখবা, আর একটা চিত্র কি ফোকাসের সামনে রাখবা। এই ধরনের চিত্রগুলো কী করবা, খুব ভালোভাবে রপ্ত করবা, খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। এর প্রকৃতি লিখবা, এর বিবর্ধন লিখবা, এর হচ্ছে কী লিখবা, আকৃতিগুলো লিখবা, তাহলে আমাকে পুরো ফুল মার্কে পাওয়া সম্ভব। আর এই ধরনের টপিকগুলো আসে 4 নম্বরে বেশিরভাগ। তারপরে বিবর্ধন নির্ণয়, এই যে এম এর মান নির্ণয়, এম ইকুয়াল টু কি -v/কি ইউ, আবার কি লেখা যায় L'/কি এল। এই যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু বেশিরভাগে আসে। আচ্ছা বস্তু বিম্ব হতে দর্পণের দূরত্ব মানে ইউ এর মান বের করা, ভি এর মান বের করা, বেসিক্যালি এটা এই ফর্মুলা 1/u প্লাস কি 1/v ইকুয়াল টু কি 1/f। এই ধরনের ফর্মুলা দিয়ে কি ম্যাথ আসে, ঠিক আছে। এখান থেকে বস্তুর দূরত্ব নির্ণয় করতে বলে বা বস্তুর উচ্চতা নির্ণয় করতে বলে, এখান থেকে বিবর্ধন বের করতে পারবা, সবই করতে পারবা। আচ্ছা আর এটা হচ্ছে ফোকাস ও সেন্টারের সম্পর্ক, আর এটা কি ফোকাস আর সেন্টারের সম্পর্ক, এটা তো সচরাচর কাজে লাগবেই। এফ ইকুয়াল টু কি c/2, এফ ইকুয়াল টু কি c/2, সেন্টারকে 2 দ্বারা ভাগ করলে ফোকাস কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। বুঝছি ওকে ওকে লাস্ট ওয়ান। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা যারা দেরি করে ভিডিও দেখতেছো তোমরা কেউ হতাশ হইও না, কারণ হচ্ছে এই ভিডিও তুমি যখনই দেখো না কেন তুমি তখনই কিন্তু এটার
মানে ওভারকাম করতে পারবা। কারণ আমি এখানে টার্গেট দিচ্ছি কি তোর 1 মাসের কথা, আর একসাথে মাত্র 2টা অধ্যায়। তুমি কিন্তু চাইলেই একদিনেই 7টা অধ্যায় শেষ করতে পারো, আবার চাইলে 1 সপ্তাহে 7টা অধ্যায় শেষ করতে পারো। কেমনে? তুমি একটু যদি এটার প্রতি হয়তো 2 ঘন্টা না হয় 3 ঘন্টা ডেডিকেটেডলি পড়ো, তুমি যদি বুঝে পড়ো তাহলে মানে একটু খুব খারাপ অবস্থা, তুমি বুঝে পড়তেছো, তবে হার্ডলি 3 ঘন্টা লাগবে এই কটা সিকিউ সলভ করতে। আর তুমি যদি একদমই না পড়ে থাকো, মানে তুমি যদি ভালো পড়ো বা ভালো পড়াশোনা পারো, তোমাকে 2 ঘন্টায় হয়ে যাবে অথবা 1 ঘন্টাতে হয়ে যাচ্ছে। এখানে কটা সিকিউ আছে বলো তো? খুব বেশি না তো, 1 2 3 4 5 6 7 8টা, হার্ডলি 8টা থেকে 10টা পর্যন্ত আছে, এর কমও আছে। এর প্রথম স্লাইডগুলোতে দেখলেই এর থেকে কমও দেয়া আছে। তা এগুলো কি করতে খুব বেশি টাইম লাগবে না। তা দিনে একটা করে অধ্যায় শেষ করো, তাহলে তো হয়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, তাহলে আর একটা কথা বলে রাখি, তোমাদের যেই টপিকের সমস্যা সেটা আমাকে একটু জানাবা। আমি তো দেখি ভিডিও চলতেছে কিনা। হ্যাঁ, তোমাদের যেই টপিকের সমস্যা সেটা আমাকে একটু কাইন্ডলি জানাবা, আমি ওই টপিক তোমাকে বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আর একটা কথা হচ্ছে, তোমাদের যেই টপিকটার সমস্যাটা আমাকে কমেন্টে বলবা, ইভেন ওইটার সম্পর্কে যদি অনেক বেশি কমেন্ট আসে তাহলে আমি ওইটার উপর ভিডিও তৈরি করব, ঠিক আছে? আর তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসদের মাঝে, এটা আমার কাছে হাম্বল রিকোয়েস্ট। আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এখন দেখো কোথায় প্রাবল্য শূন্য হবে বা সমান হবে, কোথায় বল শূন্য হবে বা সমান হবে, এই ধরনের ম্যাথ খুব বেশি আসে। ধরো এভাবে বলতে পারে। আচ্ছা, এখানে দেখাই, পরের স্লাইডে যা দেখাই। ধরো মনে করে বলতেছে এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে কি Q2, এদের মধ্যে দূরত্ব R, ঠিক আছে? এরকমভাবে দিয়ে দিল, দেন বলবে এটা হচ্ছে একটা ধনাত্মক চার্জ, এটা কি একটা ঋণাত্মক চার্জ। তাহলে এই মাঝে যদি কোনো কিউ চার্জ রাখো, এ কখন স্থির থাকতে থাকবে না। কেন? এই চার্জকে এ আকর্ষণ করবে, এ আবার একে কী করে বিকর্ষণ করবে, এ মাঝে কখনই স্থির থাকতে পারবে না, বা মাঝে প্রাবল্য শূন্য কখনই পাওয়া সম্ভব না। তাহলে ওর প্রাবল্য শূন্য পাবো কোথায়? ওর প্রাবল্য শূন্য পাবো আমরা বাইরে কোথাও, হয় এখানে পাবো, নয় কি এখানে পাবো। তা Q1-এর পাশে পাবো না Q2-এর পাশে পাবো, এইটা বোঝার জন্য একটা কাজ করতে হবে। তোমাকে দেখতে হবে Q1-এর চার্জ কত আর Q2-এর চার্জ কত, এরকম দেখতে হবে। অথবা মনে করো এটা মাইনাস, এটা মনে করো প্লাস দিয়ে রাখলাম। ধরো খেয়াল করো কোন চার্জটা ছোট। তোমাদের মনে হয় অনেকে গথব আছে যারা বলবো কি -50 ছোট, সারা জীবন -50 মানে তো ছোটোই শুনে আনছে। বাট এখানে স্থির তৈরিতে -50 কোনো ছোটো না, এটা জাস্ট ঋণাত্মক চার্জ হিসেবে বোঝানো হয়েছে। ছোটো চার্জ হচ্ছে এই 10, ছোটো চার্জকে এই 10। তার মানে ছোটো চার্জের পাশে কোনো বিন্দু চার্জকে বা পয়েন্ট চার্জকে স্থাপন করতে হবে। দেন করবা কি, এর থেকে এটা x মিটার দূরত্বে, দেন এটা থেকে কত r প্লাস x মিটার দূরত্বে। তুমি ফর্মুলা বসাবা, বলের ফর্মুলা বসালে বল, প্রাবল্যের ফর্মুলা বসালে প্রাবল্য। এটা কি যদি বিপরীতধর্মী চার্জ হয়। আর সমধর্মী চার্জের ক্ষেত্রে কী হবে, Q1 Q2 ধরে নাও মাঝে দূরত্ব r, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে মাঝে কোথাও কি প্রাবল্য শূন্য হবে। তাহলে একটা তুমি যদি x ধরে নাও, তাহলে আরটা কি ধরতে হয়, x প্লাস r ধরতে হয়, ঠিক আছে না? সরি x প্লাস r না, তো x মাইনাস r, সরি একটা x ধরলে আরটাকে x মাইনাস r ধরতে হয়, ঠিক আছে? এই ধরনের ম্যাথগুলো কি স্থির তৈরিতে সবচেয়ে বেশি আসে। আচ্ছা, এরপর দেখো গোলকের ধারকত্ব নির্ণয় কেমনে করো? C = R 4 পাই ε0, ঠিক আছে? C = R 4 পাই ε0। এখানে আর বলতে কী বোঝায়? গোলকের ব্যাসার্ধ। আর বলতে কী বোঝায়? গোলকের ব্যাসার্ধ। এই ধরনের ম্যাথ আমাদের এই বোর্ডের ভিতরেই আছে, তুমি দেখলে বুঝতে পারবা। আবেশ প্রক্রিয়ায় অচার্জিত বস্তু বানানো ভুলিছে। আচ্ছা হোক, অচার্জিত বস্তুকে চার্জিত করতে হবে। এটা কি? এটা ঘ নাম্বারের সবচেয়ে বেশি আসা কোশ্চেন। ঘ নাম্বারে কি সবচেয়ে বেশি আসা কোশ্চেন? আবেশ প্রক্রিয়া অচার্জিত বস্তুকে চার্জিত করতে হবে। আর হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি নির্ণয়। কেমনে করো? U = ½ CV², এই ফর্মুলা দিয়ে। ওকে, আমাদের মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারে সুন্দরভাবে রিভিউ দেওয়া শেষ। তুমি দেখতে পারবা যেখানে কি প্রত্যেকটা চ্যাপ্টারে কি আমি ভালো করে রিভিউ দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে? সো তোমরা প্রথমে একটা কাজ করবা, প্রথমে তোমাদের ফ্রেন্ডসে জানাবা, ইভেন আমাদের কমেন্ট করবা। আর প্লিজ এর পাশে থেকেও সাবস্ক্রাইব করিও, তোমাদের দোয়ায় আমরা বেঁচে আছি। ওকে, দোয়া করিও, আমিও তোমার জন্য অনেক বেশি দোয়া করবো। আর ভালো করে এক্সাম দাও, টেস্ট এক্সাম দিয়ে এসে আমাকে জানাইও অবশ্যই। আমাদের গ্রুপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গ্রুপে যে জয়েন হয়ে যেও, গ্রুপে আমাদের সব কিছু কমিউনিকেশন করবো আমার সাথে, বুঝা গেছে? সো থাকো, খোদা হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।